আজকের গল্পটি কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। যারা 18 বছরের নিচে দয়া করে এড়িয়ে চলবেন। নতুন নতুন গল্পের আপডেট পেতে অন্ধকারে বিভীষিকা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধূমপান ও তামাক সেবন ক্যান্সার সহ মারাত্মক রোগের কারণ হতে পারে। নিজের এবং পরিবারের সুস্থতার জন্য এগুলো থেকে দূরে থাকুন। স্মোকিং and tobacco use can causes cancer and other serious disease. Stay away from these harmful habits for your own health and your family's well-being. যুবকটি মেয়েটির লাল নরম ঠোঁটের ওপর একটা চুম্বন এঁকে মেয়েটিকে জড়িয়ে ধরে বলে, তুমি দেখো, আমার কাছ থেকে তোমাকে কেউ কোনো দিন কখনো কেড়ে নিতে পারবে না। দেখো, আমি তোমাকে সারা জীবন আগলে রাখবো। এই তোমাকে আমি ছুঁয়ে কথা দিচ্ছি। যুবকটির এই কথা শুনে মেয়েটি যুবকটির নগ্ন বুকে মাথা রেখে যুবকটিকে জড়িয়ে ধরে বলে, তুমি সত্যি বলছো? তুমি আমাকে সারা জীবন আগলে রাখবে? হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি। এই তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি তোমাকে সারা জীবন আগলে রাখবো। তুমি দেখো, আমি একটা ভালো চাকরি পেলেই তোমাকে বিয়ে করে আমার ঘরের বউ করে নিয়ে যাব। যুবকটির এই কথা শুনে মেয়েটি যুবকটিকে আরো চেপে জড়িয়ে ধরতেই যুবকটি তার পাশে আবার শুইয়ে দেয়। শুইয়ে দিয়ে মেয়েটির সারা নগ্ন শরীরে ধীরে ধীরে ঠোঁট বোলাতে শুরু করে। অন্যদিকে মেয়েটি যুবকটির রুক্ষ ঠোঁটের আদর সহ্য করতে না পেরে উত্তেজিত হয়। যুবকটি আগের মতো আবার মেয়েটির সঙ্গে শারীরিক ও যৌন খেলায় ধীরে ধীরে বিছানার ওপর মেতে ওঠে। রাত তখন 9:30। শুভম কম্পিউটারটা অফ করে চেয়ার থেকে উঠে অফিসের ব্যাগটা নিয়ে নিজের অফিসের কেবিনের বাইরে বেরোতেই দেখে সারা অফিস পুরো ফাঁকা, আর অন্ধকার করিডোরে কয়েকটা হালকা নীল নাইট বাল্বের আলো জ্বলছে টিম টিম করে। সারা অফিসটা ফাঁকা আর অন্ধকার দেখে শুভমের সারা গাটা ভয়ে কাটা দিয়ে উঠল ঠিকই, কিন্তু সে সেই ভয়টাকে সংবরণ করে হাত ঘড়ির দিকে তাকিয়ে একটু বিরক্তি ভরা কণ্ঠে বলে ওঠে, ইস, আজ কতটা দেরি হয়ে গেল অফিসের কাজ সাথে সাথে। অফিস থেকে বেরিয়ে মনে হয় আজ আর ক্যাব বা অটো কিছুই হয়তো পাবো না। রাত 9:30 পর তো এই তলাটে ক্যাব, ট্যাক্সি আর অটো কিছুই তো পাওয়া যায় না। আজ মনে হয় আমাকে হেঁটেই বাড়ি ফিরতে হবে। বিরক্ত। এই কথা বলে শুভম তার অফিসের লম্বা করিডর ধরে হেঁটে যেই অফিসের গ্রাউন্ড ফ্লোরে সিঁড়ি দিয়ে নামতে যাবে, হঠাৎ তার দৃষ্টি আটকে যায় অন্ধকার সিঁড়ির দিকে। অন্ধকার সিঁড়ির দিকে শুভমের দৃষ্টি আটকে যেতেই সে দেখে সিঁড়ির মাঝখানের একটা সিঁড়িতে একটি কম বয়সী মেয়ে বসে আছে পিছন ফিরে, আর কোলের মধ্যে নিজের মুখটা গুজেই খুব করুণ সুরে কাঁদছে। ফাঁকা অফিসের মধ্যে অন্ধকার সিঁড়িতে বসে একটা অচেনা অজানা মেয়েকে ওভাবে বসে কাঁদতে দেখে শুভম নিজের মনে মনে বলে ওঠে, এই এই মেয়েটা কে? আর অফিসের মধ্যে এইভাবে বসে কাঁদছি বা কেন? শুভম এই কথা বলতে বলতে মেয়েটির দিকে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে মেয়েটাকে বেশ অনেকক্ষণ ধরে দেখে আর মনে মনে বলে ওঠে, মেয়েটার চেহারাটা এত চেনা চেনা লাগছে কেন? কোথায় যেন দেখেছি দেখেছি মনে হচ্ছে। শুভম মনে মনে এই কথা বলে। সেই অচেনা মেয়েটার উদ্দেশ্যে জিজ্ঞেস করে, আপনার নাম কি? আপনি কি এই অফিসে চাকরি করেন? আপনি এইভাবে অফিসের সিঁড়িতে বসে কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? শুভম এই প্রশ্ন করতেই মেয়েটার কান্না ধীরে ধীরে থেমে যায়। এরপর মেয়েটা ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে শুভমের দিকে ফেরে ঠিকই, কিন্তু মুখে কিছু বলে না, চুপ করে শুধু দাঁড়িয়ে থাকে। শুভম মেয়েটাকে ওইভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও প্রশ্ন করে ওঠে, এই, আপনার নাম কি? আপনি কি অফিসে চাকরি করেন? আপনি এইভাবে অফিসের সিঁড়িতে বসে কাঁদছেন কেন? কি কি হয়েছে আপনার? শুভম এই প্রশ্ন করতেই দেখে মেয়েটা ধীরে ধীরে তার দিকে ফিরল ঠিকই, কিন্তু মেয়েটার মুখটা শুভম দেখতে পেল না, কারণ মেয়েটার সারা মুখটা চুল দিয়ে ঢাকা ছিল। এরপর মেয়েটা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে শুভমের দিকে এগিয়ে আসতে আসতেই ফ্যাঁসফেঁসে গলায় বলে ওঠে, হ্যাঁ, আমিও অফিসে চাকরি করতাম, এখন আর করি না।
মেয়েটার কথা শুনে শুভম বলে, এখন কেন চাকরি করেন না এই অফিসে? অনেক কারণ আছে, সে আপনাকে বলা যাবে না। ও আচ্ছা আচ্ছা, তা আপনার নাম কি? আর আপনি আপনার মুখটা ওরকম চুল দিয়ে ঢেকে রেখেছেন কেন? শুভমের প্রশ্ন শুনে মেয়েটা কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক সেই সময় শুভমের পেছন থেকে কে যেন বলে ওঠে, অন্ধকার করিডোরে দাঁড়িয়ে আপনি কি করছেন? এখনো বাড়ি যাননি? পেছন থেকে ঘড়ঘড়ি গলার আওয়াজটা শুভমের কানে ভেসে আসতেই তার বুকটা ভয়ে ধরাস করে ওঠে। কিন্তু সে নিজের ভয়টাকে সামলে পিছন ফিরে দেখে তাদের অফিসের দারোয়ান রাকিব কাকা দাঁড়িয়ে আছে। শুভম সামনে ফিরতেই রাকিব কাকা আবারও প্রশ্ন করে ওঠে, স্যার, অন্ধকার করিডোরে দাঁড়িয়ে আপনি কি করছেন? রাকিব কাকার প্রশ্ন শুনে শুভম তখন বলে ওঠে, রাকিব কাকা দেখো না, সিঁড়িতে বসে একটা মেয়ে খুব কাঁদছে, তাই ওনাকে জিজ্ঞাসা করছিলাম আপনি এইভাবে ফাঁকা অফিসের মধ্যে কাঁদছেন কেন? আপনার কি হয়েছে? শুভমের মুখে এই কথা শুনে রাকিব কাকা শুভমের পিছনে অন্ধকার সিঁড়ির দিকে তাকিয়ে বলে ওঠে, কই স্যার, আপনার পেছনের সিঁড়িতে তো কোনো মেয়ে দাঁড়িয়ে নেই। রাকিব কাকার কথা শুনে শুভম বলে, তুমি তুমি কি বলছো কি রাকিব কাকা? আমার পিছনের সিঁড়িতে কোনো মেয়ে দাঁড়িয়ে নেই? ওই তো অন্ধকারের সিঁড়িতে মেয়েটা দাঁড়িয়ে আছে, তুমি দেখতে পাচ্ছ না? এই কথা বলে শুভম যেই পিছন ঘুরে রাকিব কাকাকে দেখতে যাবে, পিছন ঘুরতেই দেখে সিঁড়িটা পুরো ফাঁকা, কোনো মেয়ে দাঁড়িয়ে নেই সেখানে। মেয়েটাকে দেখতে না পেয়ে শুভম ফাঁকা অফিসের চারিদিকে তাকাতে তাকাতে অবাক গলায় বলে ওঠে, মেয়েটা তো একটু আগে সিঁড়িতে দাঁড়িয়ে ছিল, এরই মধ্যে গেল কোথায়? শুভমের কথা শুনে রাকিব কাকা বলে, স্যার, আপনি হয়তো অন্ধকারের মধ্যে ভুল দেখেছেন। আমি দেখেছি সিঁড়িতে কেউ দাঁড়িয়ে ছিল না, পুরো সিঁড়িটা ফাঁকা আর অন্ধকার ছিল। রাকিব কাকার কথা শুনে শুভম বিড়বিড় করে বলে ওঠে, আমি আমি এতটা চোখে ভুল দেখলাম। তাই হবে হয়তো, আজ সারাদিন অফিসে যা ধকল গেছে বাবা। শুভমকে বিড়বিড় করে কথা বলতে দেখে রাকিব কাকা বলে ওঠে, স্যার, আপনি বিড়বিড় করে কি কথা বলছেন? রাকিবের কথা কানে ভেসে আসতেই শুভমের সম্বিত ফেরে এবং সে বলে ওঠে, না না না, কিছু না রাকিব কাকা, আমি আমি চললাম। হ্যাঁ, তুমি অফিস বন্ধ করে বাড়ি চলে যাও, কেমন? এই কথা বলে শুভম গটগট করে সিঁড়ি থেকে নেমে অফিসের গেটের বাইরে আসতেই দেখে সারা রাস্তাটা পুরো ফাঁকা। রাস্তায় একটা জনমানব ও যানবাহনের চিহ্ন পর্যন্ত নেই। শীতকালের জন্য সারা রাস্তাটা একটা সাদা ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে। রাস্তায় একটাও যানবাহন দেখতে না পেয়ে শুভম বিরক্তি ভরা কণ্ঠে বলে ওঠে, আমি জানতাম আগে থেকেই, আজ আমি কোনো ক্যাব আর ট্যাক্সি অটো কিচ্ছু পাবো না। আমাকে এই শীতে হেঁটেই হয়তো কাঁপতে কাঁপতে বাড়ি যেতে হবে, বিরক্ত। এই কথা বলে শুভম যেই 3 পা এগোতে যাবে, হঠাৎ সেই সময় দূর থেকে একটা হর্ন তার কানে ভেসে আসতেই থমকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে। তারপর পেছন ফিরতেই শুভম যা দেখে তা হলো দূর থেকে একটা অটো তার দিকে ছুটে আসছে। অটোটাকে আসতে দেখে শুভম হাত বাড়িয়ে বলতে থাকে, রোকো রোকো রোকো, আমি যাব। শুভমের এই কথা শেষ হতেই অটোটা তার সামনে এসে দাঁড়িয়ে পড়তেই শুভম দেখে অটোটা পুরো ফাঁকা, কোনো যাত্রী নেই, শুধু সামনে ড্রাইভার বসে। কিন্তু শুভম অটোর ড্রাইভারের মুখ দেখতে পেল না, কারণ ড্রাইভারের সারা মুখটা মানকি ক্যাপ দিয়ে ঢাকা, শুধু চোখ দুটো বেরিয়ে আছে। এরপর অটো ড্রাইভার অটোটা থামিয়ে শুভমের দিকে তাকিয়ে হিসহিসে গলায় জিজ্ঞেস করে, কোথায় যাবেন? অটো ড্রাইভার শুভমের দিকে তাকাতেই শুভম অটো ড্রাইভারের চোখের দিকে তাকাতেই তার সারা গাটা ভয়ে শিউরে ওঠে। সে মনে মনে বলে, এই চোখ আমার তো চেনা চেনা লাগছে কেন? এই চোখ আমি কোথাও দেখেছি দেখেছি মনে হচ্ছে। শুভম ড্রাইভারের দিকে তাকিয়ে মনে মনে এই কথাগুলো যখন বলছিল, তখন অটো ড্রাইভার আবার হিসহিসে গলায় শুভমকে জিজ্ঞাসা করে ওঠে, ও স্যার, তা যাবেন কোথায়?
অটো ড্রাইভারের কথা কানে ভেসে আসতেই শুভম ধরপড় করে বলে ওঠে, আপনি সুখনিট কমপ্লেক্সটা চেনেন, চণ্ডীতলার কাছে? চিনি। আমি ওই সুখনিট কমপ্লেক্সটার সামনেই নামবো আর কি। উঠে আসুন। অটো ড্রাইভারের কথা শুনে শুভম অটোয় উঠে বসতেই অটোটা চলতে শুরু করে ঠিকই, কিন্তু শুভমের দৃষ্টি বারবার অটো ড্রাইভারের চোখের দিকে চলে যাচ্ছিল। অটোর আয়না দিয়ে অটো ড্রাইভারের চোখ দুটো শুভমের বারবার দৃষ্টি যেতেই সে আবার মনে মনে বলে উঠল, এই চোখ আমার তো চেনা চেনা লাগছে কেন? আহা, এই চোখ আমি কোথাও দেখেছি মনে হচ্ছে। শুভম এই কথা মনে মনে ভাবতে ভাবতে হঠাৎ তার আপনা থেকেই দৃষ্টি চলে যায় তার পাশের সিটের দিকে। শুভম তার পাশের সিটের দিকে আপনা থেকে তাকাতেই সে চমকে ওঠে আর দেখে বেশ কিছুক্ষণ আগে অফিসের অন্ধকার সিঁড়িতে যে মেয়েটিকে বসে কাঁদতে দেখেছিল সেই মেয়েটি বসে আছে তার পাশে, কিন্তু তার মুখটা দেখা যাচ্ছে না, আগের মতোই চুল দিয়ে ঢাকা আছে। অফিসের ওই অচেনা মেয়েটাকে হুট করে পাশে বসে থাকতে দেখে শুভম খুব ভয় পেয়ে যায়। ও সেই কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে ওঠে, আপনি চলন্ত অটোর মধ্যে উঠলেন কি করে? শুভমের প্রশ্ন শুনে মেয়েটা খ্যাক খ্যাক করে হেসে উঠে এমন একটা অদ্ভুত কথা বলে যা শুনে শুভমের সারা শরীরের শিরদাঁড়া থেকে একটা হিম শীতল রক্তস্রোত বয়ে যায়। মেয়েটা বলে ওঠে ফ্যাসফ্যাসে গলায়, শুভম, তুমি আমাকে আর ভালোবাসো না? তুমি আমাকে তোমার পাশে ভালোবাসে বসতে দেবে না? মেয়েটার এই কথা শুনে শুভম চিৎকার করে বলে ওঠে, এই এই তুমি কে বলো তো? তোমার তোমার গলাটা এত চেনা চেনা লাগছে কেন? শুভম মেয়েটাকে এই প্রশ্ন করাতে মেয়েটা ধীরে ধীরে দুই হাত দিয়ে তার মুখের ওপর পড়ে থাকা চুলগুলো সরাতেই শুভম মেয়েটার মুখ দেখে ভয়ে চমকে ওঠে, চিৎকার করে বলে ওঠে কাঁপা কাঁপা গলায়, নবনীতা, তুমি তুমি এখানে এলে কি করে? শুভম মেয়েটাকে এই প্রশ্ন করাতে মেয়েটা ধীরে ধীরে শুভমের দিকে এগিয়ে আসতে আসতে বলে, আমি যে এখন সব জায়গায় যেতে পারি শুভম। মেয়েটাকে ধীরে ধীরে এগিয়ে আসতে দেখে শুভম চিৎকার করে অটো ড্রাইভারের উদ্দেশ্যে বলে ওঠে, ড্রাইভার ড্রাইভার অটো থামাও, আমি নামবো। ড্রাইভার ড্রাইভার অটো থামাও। শুভম এই কথা বলে যেই অটো ড্রাইভারের দিকে তাকাতে চাপে দেখে অটো ড্রাইভার তার সিটে নেই। অটোটা ড্রাইভার ছাড়াই ছুটে চলেছে। অটোর মধ্যে এইরকম ভয়ঙ্কর বিভৎস দৃশ্য দেখে শুভম অটোর মধ্যে এক সেকেন্ডও আর বসে না থেকেই সঙ্গে সঙ্গে চলন্ত অটো থেকে বাইরে লাফিয়ে পড়তেই সে ছিটকে গিয়ে রাস্তার এক পাশে বালির রাস্তার গায়ে পড়তেই শুভমের হাতে ও মুখের কিছু কিছু জায়গায় কেটে যায়। তারপর সেখান থেকে অল্প অল্প রক্তপাত হতে শুরু করে। শুভম বেশ কিছুক্ষণ ধরে রাস্তার এক পাশে শুয়ে যন্ত্রণায় কাতরাতে থাকে ঠিকই, কিন্তু কিছুক্ষণ পর একটু ধাতস্থ হতেই সে ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর ঘাড় ঘুরিয়ে রাস্তার চারিদিকটা এই দিক ওই দিক তাকাতেই দেখে সে রাস্তার যেখানে পড়েছে তার থেকে খানিকটা দূরে তার ফ্ল্যাটের কমপ্লেক্স দেখা যাচ্ছে। এরপর শুভম বেশি দেরি না করে খোঁড়াতে খোঁড়াতে তার ফ্ল্যাটের দিকে এগিয়ে যায়। ফ্ল্যাটের গেটের সামনে আসতেই শুভম দেখি গেটের সামনে সন্ধ্যার পর থেকে যে সাদা লাইটটা জ্বলে সারা রাত সেই লাইটটা কোনো কারণে জ্বলছে না, তার জন্য পুরো জায়গাটা অন্ধকার ঘুটঘুটে হয়ে আছে। ফ্ল্যাটের গেটের সামনে ঘুটঘুটে অন্ধকার দেখে শুভমের সারা গাটা ভয়ে কাটা দিয়ে উঠল। সেই সঙ্গে কিছুক্ষণ আগে অটোর মধ্যে তার সঙ্গে কি কি ঘটনা ঘটেছে সব মনে পড়ে যায়। এরপর শুভম বেশি দেরি না করে তার পকেটে থাকা মোবাইল ফোনটা বের করে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কাঁপা কাঁপা হাতে কোনো রকমে ফ্ল্যাটের মেইন গেট খুলে লিফটের দিকে এগিয়ে যায়। তারপর লিফটের দরজা খুলে লিফটে ঢুকে আবার লিফটের দরজাটা আটকে লিফটের বাঁদিকে 4 নাম্বার বোতামটা প্রেস করতেই লিফট হুড়মুড়িয়ে ওপরের দিকে চলতে শুরু করে ঠিকই,
কিন্তু শুভম লিফটে উঠতে উঠতে একটা অদ্ভুত দৃশ্য লক্ষ্য করলো। লিফটটা যত ওপরের দিকে উঠছে তত যেন লিফটের ভেতরকার পরিবেশ ভারী হয়ে উঠছে। সেই সঙ্গে একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। লিফটের ভেতরকার পরিবেশ এইরকম অস্বাভাবিকভাবে পরিবর্তন হতে দেখে শুভম দরদর করে ঘামতে লাগলো। এরপর লিফটটা 5 তলায় উঠতেই লিফটের দরজা আপনা থেকে খুলে যেতেই শুভম খানিকটা ভয়ে চমকে ওঠে ঠিকই, কিন্তু লিফটের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে 5 তলায় এসে গেছে। এরপর শুভম লিফট থেকে বেরোতেই দেখে সারা করিডোরটা অন্ধকার ঘুটঘুটে হয়ে আছে, একটাও আলো জ্বলছে না। করিডোরটা অন্ধকার দেখে তার হাতে ধরা মোবাইলটার ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে যেই তার ফ্ল্যাটের রুমের দিকে এগোতে যাবে, দেখে তার ফ্ল্যাটের তারই রুমের পাশে অন্য একটা রুমের সামনে অফিসে ও অটোর মধ্যে দেখা সেই মেয়েটি দাঁড়িয়ে আছে, আর তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মিট মিট করে হাসছে। মেয়েটাকে ওইভাবে দাঁড়িয়ে মিটমিট করে হাসতে দেখে শুভম ভয়ে চিৎকার করে যেই কিছু একটা মেয়েটাকে বলতে যাবে, দেখে মেয়েটা সেখানে দাঁড়িয়ে নেই। মেয়েটাকে ওইখানে দাঁড়িয়ে না থাকতে দেখে শুভম নিজের মনের ভ্রম ভেবে নিজের ফ্ল্যাটের রুমের দিকে এগিয়ে যায়। তারপর ব্যাগ থেকে চাবিটা বের করে ফ্ল্যাটের দরজা খুলে ফ্ল্যাটের ভেতরে ঢুকতেই শুভমের নাকে একটা পচা আষ্টে গন্ধ ধাক্কা লাগতেই সে পকেট থেকে রুমাল বের করে নাকে চাপা দিতে দিতে বলে বেশ বিরক্ত ভরা কণ্ঠে, ইস, সারা ঘরে কিসের পচা আষ্টে গন্ধ বেরোচ্ছে, ইঁদুর ছুঁচো মরলো নাকি? এই কথা বলতে বলতে শুভম অন্ধকার ঘরের মধ্যে দেওয়াল হাতড়ে সুইচ বোর্ডের আলোটা জ্বালাতেই যা দেখে তা দেখে তার সারা গা শিউরে ওঠে। শুভম গোল গোল চোখ করে সারা ঘরে তাকিয়ে দেখে সারা ঘরের প্রত্যেকটা দেওয়াল জুড়ে কে যেন রক্ত দিয়ে লিখে দিয়েছে, আমি বদলা নিতে এসে গেছি শুভম, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও তুমি। শুভম তার ফ্ল্যাটে সারা দেওয়াল জুড়ে এই লেখা দেখে সঙ্গে সঙ্গে ভয়ে চোখ দুটো বন্ধ করে ফেলে বলতে থাকে, ভগবান, সেই তখন থেকে আমার সঙ্গে কি হচ্ছে? প্লিজ ভগবান, আমাকে বাঁচাও। শুভম এই কথা বলতে বলতে চোখ দুটো খুলতেই দেখে সারা দেওয়াল পরিষ্কার পরিচ্ছন্ন, ঘরের দেওয়ালে রক্ত দিয়ে কিছুই লেখা নেই। শুভম এই দৃশ্য দেখে কাঁপা কাঁপা পায়ে দেওয়ালের দিকে এগিয়ে যায় ও কাঁপা কাঁপা হাতে দেওয়ালে হাত দিয়ে বলে ওঠে, কিছুক্ষণ আগে দেওয়ালে যা যা লেখা ছিল সেটা কি সত্যি সত্যি? না, আবার আমার চোখের ভ্রম। শুভম যখন তার ঘরের দেওয়ালের সামনে দাঁড়িয়ে এই কথাগুলো যখন বলছিল, হঠাৎ তার হাতে ধরা ফোনটা বেজে উঠতেই সে ফোনের দিকে তাকিয়ে দেখে তার প্রেমিকা সুচেতনা ফোন করেছে। সুচেতনা ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে সুচেতনা বলে ওঠে, কি গো ডালে, আজ সারাদিন তোমার কোনো ফোন নেই কেন? আমাকে কি ভুলে গেলে? ফোনের ওপাশ থেকে সুচেতনার এই কথা শুনে শুভম কিছুক্ষণ আগেই তার সঙ্গে কি কি ঘটনা ঘটেছে সেই সব কথা চেপে গিয়ে স্বাভাবিক গলায় বলে ওঠে, নাও ডার্লিং, তোমাকে ভুলে যেতে পারি? তুমি যে আমার জানেমান। আসলে আজ অফিসে খুব কাজের চাপ ছিল তো, তোমাকে তোমাকে যে কিভাবে বলবো। ও আচ্ছা, তা সব কাজ মিটেছে? না গো, মেটেনি। সোমবারে গিয়ে পেন্ডিং কাজগুলো করবো আবার। এই শোনো না, যে জন্য তোমাকে কল করেছিলাম, বলছি শুভম, কাল তো রবিবার। আচ্ছা, কাল যদি সকালে আমি তোমার ফ্ল্যাটে আসি, তোমার কোনো প্রবলেম হবে? আসলে আমি ভাবছিলাম কালকের দিনটা যদি আমরা দুজন নিজেদের মতো করে কাটাই। সুচেতনার এই কথা শুনে শুভম বলে, না, আমার কোনো প্রবলেম হবে না, কিন্তু নিজেদের মতো করে কাটাই মানে কাল সারাদিন আমরা কি করব? ওই ধরো সকালের দিকে আমি তোমার বাড়ি গেলাম, তারপর দুজনে ব্রেকফাস্ট করলাম, তারপর দুপুরবেলায় কোনো একটা ভালো রেস্টুরেন্টে লাঞ্চ, আর তারপর একটা সিনেমা হলে গিয়ে ভালো মুভি দেখে
আবার কোনো একটা ভালো রেস্টুরেন্টে দুজনে ডিনার সেরে যে যার বাড়ি গেলাম। কালকের দিনটা যদি এইরকম করি তাহলে কেমন হয়? মন্দ হয় না, আমি একটু তোমাদের সঙ্গে রিল্যাক্স করতে পারবো। শুভম সুচেতনার সঙ্গে ফোনে যখন কথা বলছিল, এমন সময় শুভমের মনে হলো তার চারিদিকে কে যেন ঘুরে বেড়াচ্ছে, আর তার কানের কাছে ফিস ফিস করে বলছে, শুভম, তুমি আমাকে ছেড়ে সুচেতনার সঙ্গে কালকের দিনটা কাটাবে? না না, আমি এটা হতে দেব না। তুমি শুধু আমার। শুভম তার চারিদিক থেকে পায়ের খসখসানির আওয়াজ শুনে আরেকটি মেয়েলি গলায় ফিসফিসানি কথাগুলো শুনে শুভম ভয়ে ভয়ে চারিদিকটা তাকায় ঠিকই, কিন্তু কাউকে দেখতে পায় না। কিন্তু অদৃশ্য কেউ আছে তার পাশে, সেটা অনুভব করতে পারে। শুভম তার চারিদিকে অদৃশ্য কাউকে অনুভব হতেই সে সুচেতনাকে বলে, সুচেতনা, আমি ভীষণ টায়ার্ড আছি, আমি এখন ফোনটা রাখছি। হ্যাঁ, কাল আমাদের দেখা হবে। ওকে, বাই, গুড নাইট ডার্লিং। সুচেতনা ফোনটা কেটে দিতেই শুভম অনুভব করে তার চারপাশে পায়ের যে খসখসনির আওয়াজটা, আর সেই সঙ্গে মেইলি যে কণ্ঠটা ভেসে আসছিল, সেটা আর সে শুনতে পেল না। কেমন যেন এক নিমেষের মধ্যে ঘরের পরিবেশটা অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল। শুভম শার্টের বোতাম খুলতে খুলতে ঘরে টাঙানো দেওয়ালের ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 11টা বাজে। ঘড়িতে রাত 11টা বাজে দেখে শুভম ক্লান্ত গলায় বলে ওঠে, আজ অনেক রাত হয়ে গেছে, আজ আর রান্না করব না। নিউ বাংলা রেস্টুরেন্ট অ্যাপ থেকে রাতের খাওয়ার জন্য কিছু একটা অর্ডার করে দিই বরং। শুভম এই কথা বলেই ফোনটা হাতে নিয়ে নিউ বাঙালি রেস্টুরেন্ট অ্যাপ থেকে তার জন্য 1 প্লেট ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করতেই দেখে তার খাবারটা 25 মিনিট বাদে আসবে। শুভম অর্ডার ডেলিভারির টাইমটা অ্যাপে দেখে নিয়ে ঘড়ির দিকে তাকিয়ে বলে, নিউ বাঙালি রেস্টুরেন্ট থেকে খাবার আসতে এখনও প্রায় 25 মিনিট মতো লাগবে। যাই, তার মধ্যে স্নানটা সেরে আসি। এই কথা বলে শুভম তার ফ্ল্যাটের ডাইনিং রুম পেরিয়ে বাথরুমের দরজা খুলে বাথরুমে ঢুকতেই বাথরুমের মধ্যে একটা দৃশ্য দেখে শুভম অবাক হয়ে যায়। আর পায়ের ছাপগুলো যে মানুষের তা পরিষ্কার বোঝা যাচ্ছে। বাথরুমে সাদা পাথরের মেঝের মধ্যে কালো কালো মানুষের পায়ের ছাপ দেখে শুভম বলে ওঠে, বাথরুমের মধ্যে মানুষের পায়ের ছাপ এলো কি করে? আমার অনুপস্থিতিতে আমার ফ্ল্যাটের মধ্যে কেউ ঢুকেছিল নাকি? এই কথা মাথায় আসতেই শুভম একজুটে বাথরুমের বাইরে বেরিয়ে যায়। তারপর তার ফ্ল্যাটের রুমগুলো ভালো করে দেখে যে তার ফ্ল্যাটের মধ্যে কোনো গুন্ডা, বদমাশ বা অন্য কেউ ঢুকেছে কিনা। কিন্তু শুভম তার ফ্ল্যাটের প্রত্যেকটা ঘর ও রান্নাঘর ভালো করে দেখে, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। এরপর আবার সে বাথরুমে ঢুকতেই দেখে কিছুক্ষণ আগে বাথরুমের সাদা পাথরের মেঝের ওপর মানুষের মতো কালো কালো যে পায়ের ছাপগুলো ছিল, সেইগুলো যেন কোথায় অদৃশ্য হয়ে গেছে, ম্যাজিকের মতো। বাথরুমে পায়ের ছাপগুলো শুভম আর দেখতে না পেয়ে সে নিজের মনের ভ্রম ভেবে বাথরুমের দরজাটা আটকে জামা কাপড় খুলে শাওয়ারটা খুলে শাওয়ারের তলায় দাঁড়াতেই শাওয়ারের ভেতর থেকে ঝরে পড়া জল যেন শুভমের শরীরে সমস্ত সারাদিনের অফিসের ক্লান্তি যেন ধুয়ে মুছে যেতে লাগলো ওই শাওয়ারের জলের সঙ্গে। শুভম শাওয়ারের তলায় দাঁড়িয়ে যখন একটু স্বস্তি অনুভব করছিল, ঠিক সেই সময় দুটো কালো কালো লিকলিকে হাত এসে শুভমকে পেছন থেকে জড়িয়ে ধরতেই শুভম ভয়ে চমকে উঠল, আর সঙ্গে সঙ্গে চোখ খুলতেই দেখে তার পেছন থেকে দুটো কালো কালো কাটা হাত তাকে জড়িয়ে ধরেছে ঠিকই, কিন্তু শুভম পেছন ফিরে কাউকেই দেখতে পেল না। শুভম তার পেছন থেকে জড়িয়ে ধরা বুকের ওপর দুটো কাটা হাত দেখে কাপা কাপা গলায় বাথরুমের চারিদিকে তাকিয়ে বলে, আমাকে ছাড়ুন বলছে, আমাকে ছাড়ুন, আমার বুকে খুব ব্যথা লাগছে। যে দেখতে পাচ্ছেন না আমার বুকে কেমন লাল লাল আঁচড়ের দাগ হয়ে যাচ্ছে। শুভমের এই কথা শেষ হতেই বাথরুমের কোথার থেকে যেন মেয়েলি কর্কশ গলায় বলে ওঠে, ও, তোমারও বুঝি ব্যথা লাগে শুভম?
আজ তুমি যখন ব্যথা অনুভব করেছো, তাহলে সেই দিনকার কথা ভাবো তো। আমার কেমন ব্যথা লেগেছিল যখন তুমি আমাকে আঘাত করেছিলে। বাথরুমের ভেতর থেকে মেইলি গলায় কথাগুলো শুনে শুভম মেইলি প্রেতাত্মার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য বিড়বিড় করে ঠাকুরের মন্ত্র জপ করতে শুরু করতেই শুভম দেখে পেছন থেকে জড়িয়ে ধরার যে কাটা কালো হাত দুটো ছিল, সেই হাত দুটো কোথায় যেন ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। এরপর শুভম বেশি দেরি না করে কাঁপতে কাঁপতে বাথরুম থেকে বেরিয়ে আসতেই তার ফ্ল্যাটের সদর দরজায় টিং টং করে কলিং বেলের আওয়াজ হতেই শুভম সদর দরজার দিকে তাকিয়ে বলে, ওই ওই মনে হয় খাবার এলো, যাই। এই কথা বলে শুভম তার নিজের শোয়ার ঘরে ঢুকে আলমারি থেকে একটা গেঞ্জি বার করে পড়ে সেটা। তার ফ্ল্যাটের সদর দরজার কাছে গিয়ে দরজা খুলতেই দেখে 23-24 বছরের একটা ছেলে হাতে খাবারের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। শুভম দরজা খুলতেই খাবারের ডেলিভারি ছেলেটা শুভমের হাতে খাবারের প্যাকেট দিতে দিতে বলে, স্যার, আপনার খাবারের দাম 580 টাকা। ডেলিভারি ছেলেটার মুখ থেকে দাম শুনে শুভম বলে, আপনি একটু দাঁড়ান, হ্যাঁ, আমি এক্ষুনি আপনার পেমেন্টটা নিয়ে আসছি। এই কথা বলে শুভম তার পার্সটা বেডরুমে আনতে চলে যায়। 2 মিনিট পর শুভম পার্স নিয়ে তার বেডরুম থেকে ডাইনিং রুমে আসতেই দেখে ডেলিভারি ছেলেটা তার খাবার টেবিলের একটা চেয়ারে পিছন ফিরে বসে আছে। ডেলিভারি ছেলেটাকে ওইভাবে ঘরের মধ্যে বসে থাকতে দেখে শুভম এবার বেশ একটু রেগে গিয়ে ধমকের সুরে বলে ওঠে ডেলিভারি ছেলেটার উদ্দেশ্যে, এই ছেলে, আমাকে না বলে তুমি আমার ফ্ল্যাটে ঢুকেছো কেন? আর এইভাবে আমাকে না বলে চেয়ারে বসে আছো কেন? বেরো বলছি, গেট আউট। শুভম এই কথা বলতেই ডেলিভারি ছেলেটা ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর ধীরে ধীরে শুভমের দিকে ঘুরতেই শুভম ডেলিভারি ছেলেটার মুখটা দেখে ভয়ে চমকে ওঠে। কারণ ডেলিভারি ছেলেটার পুরো মুখটা পরিবর্তন হয়ে গিয়ে অফিসে ও অটোর মধ্যে দেখা সেই মেয়েটার মুখের রূপ নিয়েছে। শুভম এই রকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে সে চিৎকার করে বলে ওঠে, এই, তুমি চলে যাও, চলে যাও বলছি। আমাকে তুমি এরকম বারবার ভয় দেখাচ্ছ কেন? আমি তোমার সঙ্গে কি করেছি? শুভমের কথা শুনে মেয়েটার প্রেতাত্মাটা ধীরে ধীরে শুভমের দিকে এগিয়ে আসতে আসতে হাসতে হাসতে ফ্যাস ফ্যাসে গলায় বলে, ভয় দেখাচ্ছি কারণ আমি বদলা নিতে ফিরে এসেছি। মেয়েটার প্রেতাত্মাকে ওইভাবে এগিয়ে আসতে দেখে শুভম চোখ বন্ধ করে চিৎকার করে বলতে থাকে, কে আছো? আমাকে বাঁচাও, ওই মেয়েটা আমাকে মেরে ফেললো। স্যার, ও স্যার, আপনি এইভাবে চিৎকার চেঁচামেচি করছেন কেন? কে আপনাকে মেরে ফেলবে? কথাগুলো শুভমের কানে ভেসে আসতেই শুভম চোখ খুলে তাকিয়ে দেখে সে তার ফ্ল্যাটের ডাইনিং রুমে দাঁড়িয়ে আছে। আর ডেলিভারি ছেলেটা ফ্ল্যাটের সদর দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, স্যার, ও স্যার, আপনি এইভাবে চিৎকার চেঁচামেচি করছেন কেন? কে আপনাকে মেরে ফেলবে? ডেলিভারি ছেলেটাকে দেখে আর ওর প্রশ্ন শুনে শুভম কেমন যেন হকচকিয়ে ওঠে। ওর ওই হকচকিয়ে ওঠা দেখে মনে হলো সে যেন ঘুমের মধ্যে কোনো দুঃস্বপ্ন দেখছিল, যেন এখনই ঘুম থেকে উঠল। ডেলিভারি ছেলেটার প্রশ্ন শুনে শুভম সদর দরজার দিকে এগিয়ে যায়। ও ছেলেটার হাতে টাকা দিতে দিতে বলে, ও কিছু না। এই কথা বলে শুভম ডেলিভারি ছেলেটার খাবারের দাম মিটিয়ে দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে শুভমের ওই ধরনের অস্বাভাবিক আচরণ দেখে ডেলিভারি ছেলেটা শুভমের ফ্ল্যাটের বন্ধ দরজার দিকে তাকিয়ে বলে বেশ তাচ্ছিল্যের সুরে, লোকটা নিহাত পাগল হবে, না হলে এরকম একটা ফাঁকা ফ্ল্যাটে কে চিৎকার করবে? এরপর শুভম খাবারের প্যাকেটটা টেবিলের ওপর রেখে প্লেট আনার জন্য রান্নাঘরে যায়। রান্নাঘরে ঢুকতেই শুভম আবার অবাক হয়ে যায়। রান্নাঘরের তাকের ওপর মশলাপাতি ও নানা ধরনের শুকনো খাবারের যে কৌটোগুলো থাকে, সেই সব কৌটোগুলো থেকে মশলা ও শুকনো খাবারগুলো রান্নাঘরের যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। রান্নাঘরের মধ্যে এই রকম ছত্রাঘাত অবস্থা দেখে শুভম রান্নাঘরের চারিদিকে তাকাতে তাকাতে বলে, একটু আগে তো রান্নাঘরটা দেখে গেলাম, তো তখন তো সব ঠিকঠাক ছিল। এরই মধ্যে রান্নাঘরটা এই রকম অবস্থা কি করে হলো? কি করলো? বিড়াল কিন্তু ঢুকেছিল নাকি? কিন্তু রান্নাঘরের জানলা তো সব বন্ধ। এরপর শুভম প্লেটের একটা তাক থেকে প্লেট নিয়ে রান্নাঘরের চারিদিকে তাকাতে তাকাতে বলে, খুব খিদে পেয়েছে, আগে খেয়ে আসি,
তারপর রান্নাঘর পরিষ্কার করব। এই কথা বলি শুভম রান্নাঘর থেকে ডাইনিং রুম আসতেই যা ভয়াবহ দৃশ্য দেখে তা দেখে শুভমের শীত দ্বারা বেয়ে হিমশীতল রক্তস্রোত বয়ে যায়। শুভম ডাইনিং রুমে দাঁড়িয়ে বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে দেখে অফিসে ও অটোর মধ্যে মেয়েটি তার খাবার টেবিলে একটা চেয়ারে বসে আছে আর খাবারের প্যাকেট ছিঁড়ে ফ্রাইড রাইস আর চিলি চিকেন এই খাবারগুলো দু হাত দিয়ে তুলে তুলে খাচ্ছে আর মুখ থেকে একটা বিশ্রী ধরনের গো গো করে আওয়াজ করছে। মেয়েটাকে বিশ্রীভাবে গো গো আওয়াজ করে খেতে দেখে শুভমের সারা গা ঘুরিয়ে ওঠে। শুভম ওই দৃশ্য আর সহ্য করতে না পেরে ভয়ের সঙ্গে সঙ্গে নিজের শোয়ার ঘরে ঢুকে দরজা বন্ধ করে নিজের বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে ঠিকই, কিন্তু ডাইনিং রুম থেকে মেয়েটা গো গো মুখে আওয়াজ করে খাচ্ছে সেই আওয়াজ শুভমের সমানে কানে ভেসে আসতে লাগে। শুভম এই আওয়াজ শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছিল সে নিজেও জানে না। হঠাৎ মাঝরাতের দিকে ঘরের মধ্যে তীব্র ঠান্ডা অনুভব হতেই শুভমের ঘুমটা ভেঙে যায়। শুভমের ঘুমটা ভেঙে যেতেই তার প্রচণ্ড ঠান্ডা অনুভব হতেই সে ঘরের চারিদিকে তাকাতে তাকাতে ঘুম জড়ানো গলায় বলে ওঠে, ঘরের সব জানলা দরজা তো বন্ধ, তাহলে ঘরের কোথা থেকে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া ঢুকছে? আমি পুরো জমে যাচ্ছি মনে হচ্ছে। আমি বরফের ঘরে শুয়ে আছি মনে হচ্ছে তো। এই কথা বলে শুভম যেই বিছানা ছেড়ে উঠে দেখতে যাবে ঘরের সমস্ত জানালা দরজাগুলো ঠিকঠাকভাবে বন্ধ আছে কিনা, কিন্তু শুভম যেন কিছুতেই বিছানা ছেড়ে উঠতে পারল না। তার শুধু মনে হতে লাগলো তাকে কে বা কারা যেন বিছানার সঙ্গে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে। শুভমের এইরকম মনে হতেই সে বিছানায় শুয়ে চিৎকার করে বলে ওঠে, কে আমাকে বিছানার সঙ্গে বেঁধে রেখেছে? প্লিজ প্লিজ আমাকে খুলে দাও, আমার খুব লাগছে। শুভম চিৎকার করে এই কথা বলার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে থেকে অদৃশ্য মেয়েলি কর্কশ গলায় কে যেন শুভমের উদ্দেশ্যে বলে ওঠে, খুব কষ্ট হচ্ছে বলো শুভম? জানো তো সেদিন আমারও তোমার মতো এরকম খুব কষ্ট হয়েছিল, তুমি যখন আমাকে এইভাবে বেঁধে রেখেছিলে বিছানার সঙ্গে। ঘরের মধ্যে থেকে অদৃশ্য মেয়েটার গলা শুনে শুভম বিছানার ওপর ছটফট করতে করতে ঘরের চারিদিকে তাকিয়ে চিৎকার করে বলে ওঠে, কে তুমি? সামনে এসো বলছি, আমি তোমার মুখ দেখতে চাই, সামনে এসো। শুভম এই কথা বলার সঙ্গে সঙ্গে অদৃশ্য মেয়েটা বলে ওঠে, শুভম তুমি আমার মুখ দেখতে চাইছো তাই না? আচ্ছা আমি তোমার সামনে এলে তুমি আমার মুখ দেখে সহ্য করতে পারবে তো? আগে তুমি সামনে এসো, তারপর সহ্য করা না করা আমার ব্যাপার। বেশ সামনে আসছি, একটু অপেক্ষা করো ডার্লিং। অদৃশ্য মেয়েটার কথা শেষ হতেই শুভম অনুভব করে ধীরে ধীরে তার পায়ের দিক থেকে কে যেন হামাগুড়ি দিয়ে উঠে আসছে। শুভমের এইরকম অনুভব হতেই সে মাথা তুলে দেখে তার পায়ের দিক থেকে একটা নারী মূর্তি হামাগুড়ি দিতে দিতে তার শরীরের ওপর উঠে আসছে, এবং সেই নারী মূর্তিটাকে দেখে শুভমের চিনতে অসুবিধা হলো না যে অফিসে ও অটোর মধ্যে দেখা সেই নারীটি। নারী মূর্তিটা যখন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল তখন ঠিকই শুভম সেই নারী মূর্তিটার মুখ দেখতে পেল না, কারণ সেই নারী মূর্তির পুরো মুখটা চুল দিয়ে ঢাকা ছিল। এরপর নারী মূর্তিটা ধীরে ধীরে শুভমের মুখের সামনে এগিয়ে আসে। এগিয়ে এসে নারী মূর্তিটার মুখের সামনে পড়ে থাকা লম্বা চুলগুলো শুভমের সারা মুখে চোখে বোলাতে শুরু করে। সেই সঙ্গে হাতের বড় বড় কালো কালো ধারালো নখগুলো দিয়ে শুভমের নগ্ন বুকের ওপর ধীরে ধীরে আঁচড়াতে শুরু করে। শুভম সেই নারী মূর্তিটার নখের আঁচড় সহ্য করতে না পেরে যন্ত্রণা মাখানো গলায় বলে ওঠে, তুমি কে? তুমি আমাকে এইভাবে ব্যথা দিচ্ছ কেন? কি করেছি আমি তোমার যা তুমি আমাকে এইভাবে শাস্তি দিচ্ছ? শুভমের এই কথা শুনে নারী মূর্তিটা একটু হি হি করে হেসে ওঠে। তারপর দুহাত দিয়ে নারী মূর্তিটা তার মুখের ওপর থেকে পড়ে থাকা লম্বা চুলগুলো সরাতেই শুভম ভয়ে চমকে উঠে বলে সেই নারী মূর্তিটার দিকে তাকিয়ে বিস্ফারিত দৃষ্টিতে, নবনীতা, তুমি
তুমি তো হ্যাঁ, আমি তো মরে গেছি আজ থেকে 5 মাস আগে। তুমি আর সুচেতনা দুজনে মিলেই তো আমাকে মেরে ফেলেছো। মনে পড়ে? না আমি তোমাকে সেদিনকার ঘটনাটা আরো একবার মনে করিয়ে দেব? বলো। নবনীতার এই কথা শুনে শুভম চুপ করে রইল। অন্যদিকে নবনীতা ধীরে ধীরে বলতে শুরু করে আজ থেকে 5 মাস আগেই শুভম ও সুচেতনা তার সঙ্গে কি কি এমন করেছিল যে আজ তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। তোমার মনে পড়ে শুভম? আজ থেকে 3 বছর আগে আমি আর তুমি খুব ভালো বন্ধু ছিলাম। তখন আমরা দুজন সবে সবে কলেজ পাশ করে বেরিয়ে দুজনে চাকরির জন্য হন্যে হয়ে চাকরি খুঁজতে থাকি, কারণ আমরা বিয়ে করব বলে। এরপর আমরা দুজন নানান জায়গায় চাকরির ইন্টারভিউ দিই। শেষমেশ রাজারহাট নিউ টাউনের কাছে একটা অফিসে আমরা দুজন একসঙ্গেই চাকরি পাই। আমরা দুজন নতুন অফিসে একই সঙ্গে জয়েন হওয়ার পর 1.5 বছর হাসি মজা অফিস করে আমাদের দুজনের দিন কাটছিল। এরপর তোমার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখা যায়। আর সেই পরিবর্তনটা সুচেতনার সঙ্গে মেশার পর থেকে। ওর সঙ্গে যেদিন তোমার অফিসে বন্ধুত্ব হলো, সেই দিন থেকে তুমি আমাকে একটু একটু করে ইগনোর করতে শুরু করলে। মনে আছে শুভম? প্রায় দিনই অফিস শেষ হওয়ার পর আমি তোমাকে বলতাম, এই শুভম, আজ তো তাড়াতাড়ি অফিস শেষ হয়ে গেছে, চলো না আজকে একটু আমরা কফি শপে যাই, কফি খেয়ে আসি, আর দুজনে কয়েক ঘন্টা একান্তে সময় কাটাই। কতদিন তো একসঙ্গে যাইনি। আর তুমি বিরক্ত হয়ে বলতে, না নবনীতা, আজকে আমি তোমার সঙ্গে কফি শপে যাব না। আমি সুচেতনাকে কথা দিয়েছি, আজ আমরা দুজন একটা মুভি দেখতে যাব। আমি যদি ওর সঙ্গে না যাই ও রাগ করবে, এটা বোঝো। এরপর যতদিন যেতে লাগলো আমি বুঝতে পারলাম তুমি আমার থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছ আর বেশি বেশি করে ওর সঙ্গে টাইম পাস করছো। এইভাবে কয়েকদিন চলতে চলতে আমি জানতে পারলাম আমি প্রেগনেন্ট, আমার গর্ভে তোমার সন্তান আছে। এই সুখবরটা দেওয়ার জন্য একদিন সন্ধেবেলায় তোমার এই ফ্ল্যাটে আসি, আর এসে দেখতে পাই তোমার ফ্ল্যাটের দরজা হাট করে খোলা। তোমার ফ্ল্যাটের দরজা দেখে আমি খুব ভয় পেয়ে যাই, আর মনে মনে ভাবি তোমার কোনো বিপদ হলো না তো। এই কথা ভেবে আমি সঙ্গে সঙ্গে তোমার ফ্ল্যাটে ঢুকি, আর সেই দৃশ্যটা দেখে আমার মন তোমার ওপর যে এতদিন ধরে ভালোবাসার বিশ্বাস ছিল সব এক মুহূর্তে ভেঙে যায়। আমি তোমার ফ্ল্যাটে ঢুকে ডাইনিং রুমের সোফায় তুমি আর সুচেতনা শারীরিক যৌন খেলায় মেতে উঠেছ। এই দৃশ্য আমি সহ্য করতে না পেরে আমার মাথা আর সারা গাটা রাগে রিরি করে জ্বলে ওঠে, আর আমি রাগ কন্ট্রোল করতে না পেরে সঙ্গে সঙ্গে ওর দিকে ছুটে যাই, আর ওর চুল ধরে টানতে টানতে ওকে সোফা থেকে ওঠাই, আর গালের সপাটে এক চড় মেরে বলি, শয়তানি, তোর লজ্জা করে না অন্যের হবু স্বামীকে নিয়ে খেলা করতে? আমার কথা শুনে সুচেতনা খুব অবাক হয়ে যায়, আর রেগে গিয়ে আমাকে বলে, নবনীতা হবু স্বামী কাকে বলছে? প্লিজ আমাকে একটু বুঝিয়ে বলবে? সুচেতনার এই প্রশ্ন শুনে আমি ওকে বলি, কেন শুভমের সাথে আমি কথা বলছি? তুমি জানো না আমি ওর হবু স্বামী আর ও আমার হবু বউ? ও তোমাকে আমাদের দুজনের সম্পর্কের কথা বলেনি? আমার এই কথা শুনেও আমার দিকে তাকিয়ে বলে, কি গো শুভম, নবনীতা কি বলছে? তুমি ওর হবু স্বামী, এটা কি সত্যি? সুচেতনার প্রশ্ন শুনে তুমি তখন আমার দিকে তাকিয়ে ওকে বলো, না সুচেতনা, নবনীতা আমার হবু বউ নয়, ও মিথ্যে কথা বলেছে। ও আমাকে ফাঁসাতে চাইছে সুচেতনা। আমি তখন তোমার এই কথা শুনে ওর সামনে তোমার শার্ট খামচে ধরে কাঁদতে কাঁদতে বলি, কি বলছোটা কি শুভম? আমি তোমার হবু বউ নই? তাহলে আজ থেকে 6 মাস আগে প্রতি রাতে কেন আমার শরীর ভোগ করতে আর বলতে? তুমি শুধু আমার নবনীতার কারণ নয়, আমি চাকরি পাওয়ার পর ঠিক তোমাকে বিয়ে করব। আমার কথা শুনে তুমি খুব রেগে যাও, আর রেগে গিয়ে বলো, কি বাজে কথা বলছো নবনীতা? আজ থেকে 6 মাস আগে প্রতি রাতে আমি তোমার শরীর ভোগ করতাম আর বলতাম আমি তোমাকে বিয়ে করব। না না না, এ নয়, এই কাজ আমি কখনোই তোমার সঙ্গে করতে পারি না নবনীতা। তোমার কথা ভুল হচ্ছে। আমি তো সুচেতনাকে ভালোবাসি, ওই তো আমার হবু স্ত্রী। আমি তোমার মুখ থেকে এই কথা শুনে সহ্য করতে না পেরে উঠে যাই। না না শুভম, তুমি বিয়ে করতে পারো না। আমার গর্ভে তোমার সন্তান ধীরে ধীরে বড় হচ্ছে। শুভম, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। আমি 4 মাসের প্রেগনেন্ট। আমার মুখ থেকে এই কথা শুনে সুচেতনা তোমার মাথায় আকাশ ভেঙে পড়ে। তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো যে আমাকে তোমাদের দুজনের জীবন থেকে পৃথিবী থেকে কি করে সরাবে। এরপর তোমাদের ষড়যন্ত্র একদিন সাফল্য পায়। দিনটা ছিল শনিবার, আজকের দিনের মতো। আমাদের অফিসের বস সেদিন অফিসের প্রচুর কাজ দিয়েছিল বলে সেদিন আমার অফিসের কাজ সারতে সারতে অফিস থেকে বেরোতে অনেকটা রাত হয়। এরপর আমি অফিস থেকে বেরিয়ে যখন আমাদের অফিসের সামনে যে বাস স্ট্যান্ডটা আছে
সেখানে দাঁড়িয়ে যখন গল্প করছিলাম সেই সময় তুমি ঠিক গাড়ি নিয়ে আমার সামনে এলে। আমি তোমাকে দেখে খানিকটা বিরক্ত হলেও তুমি গাড়ি থেকে নেমে আমার সামনে দাঁড়িয়ে বলো আমার হাত ধরে, নবনীতার সেই দিনকার ব্যবহারের জন্য আমার খুব ভুল হয়ে গেছে, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকেই ভালোবাসি নবনীতা, সুচেতনাকে নয়। আমি সেই দিন তোমাকে মিথ্যে কথা বলেছি সুচেতনার সামনে। তোমার এই কথা শুনে আমি তখন সেই দিনকার ঘটনা সব ভুলে গিয়ে বাড়ি যাওয়ার জন্য তোমার গাড়িতে উঠে বসি ঠিকই। সেদিন আমাকে পৃথিবী থেকে চিরদিনের মতো সরিয়ে ফেলার যে একটা বদ মতলব তুমি মনে মনে আগে থেকেই এঁটেছ, তা আমি খুনাক্ষরও টের পাইনি। আমি বোকার মতো তোমার হাত ধরে গাড়িতে উঠে বসেছিলাম। তোমার সঙ্গে গাড়িতে উঠে বসার পর আমার সঙ্গে গল্প করতে করতে বেশ কিছুক্ষণ তুমি গাড়ি চালাও। তারপর হঠাৎ করে একটা ফাঁকা মাঝ রাস্তায় এসে তুমি গাড়িটাকে দাঁড় করাও। গাড়িটা দাঁড়াতেই দেখি সামনে ফাঁকা রাস্তা আর দুই দিকে বেশ ঘন জঙ্গল, একটাও জনবসতির চিহ্ন নেই, ধুধু ফাঁকা প্রান্তর। তোমাকে গাড়িটা ফাঁকা রাস্তায় ওইভাবে দাঁড় করাতে দেখে আমি জিজ্ঞাসা করি, কি গো শুভম, গাড়িটা ফাঁকা রাস্তায় এইভাবে দাঁড় করালে কি হলো? তুমি আমার গালে একটা টোকা মেরে বললে, গাড়ি থেকে নামো, তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে সোনা। এই বলে তুমি গাড়ি থেকে নেমে গেলে, সঙ্গে আমিও নামলাম। শুভম, কোথায় আমার সারপ্রাইজ গিফট? তুমি আমার হাতটা ধরে বললে, আমার সঙ্গে একটু এগো, তাহলে তোমার সারপ্রাইজ গিফটটা দেখতে পাবে। আমি তোমার কথা অনুযায়ী তোমার হাত ধরে ফাঁকা রাস্তা দিয়ে কিছুটা এগোতেই দেখি ফাঁকা রাস্তার মাঝখানে সুচেতনা দাঁড়িয়ে আছে আর কেমন একটা দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওর ওই দৃষ্টি দেখে আমার খুব একটা ভালো লাগেনি। আমি ওকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, সুচেতনা, তুমি এখানে? ও আমার দিকে এগিয়ে আসতে থাকে, ঠান্ডা গলায় বলে, আমি এখানে থাকবো তুই এটা ভাবতেই পারিসনি কি, তাই না নবনীতা? তবে শোন, আমি কেন এখানে দাঁড়িয়ে রয়েছি? আমি তোকে মারার জন্য এখানে দাঁড়িয়ে আছি। এই কথা বলে সুচেতনা আমার পেটে এক জোরে ঘুষি মারতেই আমি ছিটকে গিয়ে রাস্তার একধারে পড়ি আর পেটের যন্ত্রণায় কুকিয়ে ওঠে। এরপর তুমি আর ও মিলে আমাকে ওই অবস্থায় রাস্তা থেকে উঠিয়ে রাস্তার এক পাশে ঘন জঙ্গলে নিয়ে যাও। নিয়ে গিয়ে একটা গাছের সঙ্গে ভালো করে বাঁধো তোমরা দুজনে মিলে। তারপর তুমি পকেট থেকে ধারালো ছুরি বের করে আমার মুখে শুরু করে সারা শরীরে আঘাত করতে শুরু করো। সেই আঘাতে আমার সারাটা শরীর ও মুখ ক্ষতবিক্ষত হয়ে যায়। বেশ কয়েক ঘন্টা ধরে তোমরা দুজন আমার ওপর নির্মম অত্যাচার চালানোর পর একটা সময় থেমে যাও। তারপর তোমার হাতে থাকা ধারালো ছুরিটা দিয়ে আমার গলায় নলিটাকে ফালা ফালা করে ছিঁড়ে দিতেই আমি সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ি। আমাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে তুমি আর সুচেতনা খুব আনন্দিত হও। আনন্দের চোটে আমার নিথর মৃতদেহটা তোমার সামনে জড়িয়ে ধরে সুচেতনা বলে, আই লাভ ইউ শুভম। এবারে তোমাকে আর আমাকে কেউ আলাদা করতে পারবে না। আমাদের পথের কাঁটা যে সরে গেছে। সুচেতনা তোমাকে এই কথা বলেই তোমার এই রুক্ষ ঠোঁটে ও লাল ঠোঁটটা ডুবিয়ে দিতেই তোমরা দুজন আমার নিথর মৃতদেহের সামনে গভীর চুম্বনে ধীরে ধীরে মেতে ওঠো। বেশ কিছুক্ষণ পর তোমাদের দুজনেরই লীলা খেলা চলার পর গাছের সঙ্গে যে আমাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলে এতক্ষণ ধরে, আমার গা থেকে দড়িটা খুলে আমার ডেড বডিটাকে জঙ্গলের একটা জায়গায় তোমরা দুজন পুঁতে দাও। তারপর ওইখান থেকে চলে আসো। নবনীতা তার মৃত্যুর কাহিনী বলা শেষ করে শুভমের দিকে লাল জ্বলন্ত দৃষ্টি দিয়ে তাকায়। নবনীতার চোখে ওই জ্বলন্ত দৃষ্টি শুভম সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে দুহাত নমস্কারের ভঙ্গিতে জড়ো করে বলে ওঠে কাঁদতে কাঁদতে, নবনীতা, আমার অন্যায় হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। শুভমের এই কথা শুনে নবনীতা কর্কশ কণ্ঠে চিৎকার করে বলে, তোমাকে ক্ষমা না শুভম, তোমাকে আমি কখনো ক্ষমা করব না। কারণ তুমি সেদিন আমাকে একা খুন করনি, আমার গর্ভের সন্তানটাকেও খুন করেছো। তাই এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না। এই কথা বলি সেই ভয়ঙ্কর প্রেতনী তার দুই হাতের কালো কালো ধারালো নখগুলো দিয়ে শুভমের
বুকটা ফালা ফালা করে চিরে ফেলে। শুভম সেই ভয়ঙ্কর পেতনির আঘাত সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। অন্যদিকে সেই পেতনি শুভমের নগ্ন বুক চিরে বুকের ভেতর থেকে টাটকা রক্ত মাংস তুলে তুলে খেতে শুরু করে, আর হা হা করে হাসতে হাসতে ফ্যাসফ্যাসে গলায় বলে, আমি ওর আমার গর্ভের সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছি এতদিন পর। কলিং বেলের আওয়াজ। এই নিয়ে তিনবার বেল বাজালাম, দেখো ও দরজা খোলারই নাম নেই। উফ, কি ঘুম রে বাবা শুভমের। শুভমের ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে 3বার কলিং বেল টেপার পর শুভম যখন দরজা খুলল না, তখন খানিকটা বিরক্তকর মুখেই সুচেতনা ওই কথাগুলো বলে উঠল। শুভম দরজা খুলছে না দেখে সুচেতনার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এরপর সুচেতনা বেশি দেরি না করে তার কাঁধের সাইড ব্যাগ থেকে শুভমের ফ্ল্যাটের দরজার চাবিটা বের করে দরজাটা খুলল। চাবি দিয়ে দরজা খুলে শুভমের ফ্ল্যাটের ভেতর ঢুকতেই সুচেতনার নাকে একটা পচা আষ্টে দুর্গন্ধ ধাক্কা মারতেই সুচেতনা সেই আষ্টে দুর্গন্ধটা সহ্য করতে না পেরে ফ্ল্যাটের চারিদিকে তাকাতে তাকাতে শুভমের শোয়ার ঘরের দিকে যেতে যেতে বেশ বিরক্ত ভরা কণ্ঠে বলে, ফ্ল্যাটের মধ্যে এত পচা আসতে দুর্গন্ধ বেরোচ্ছে কেন? শুভম কি ঘর বাড়ি পরিষ্কার করে না নাকি? এই কথা বলতে বলতে সুচেতনা শুভমের শোয়ার ঘরে বন্ধ দরজাটা খুলতেই ঘরের মধ্যে একটা দৃশ্য দেখে সুচেতনা বিকট চিৎকার করে ওঠে। কারণ সুচেতনা শুভমের শোয়ার ঘরের দরজা খুলতেই দেখে বিছানার ওপর শুভমের দেহটা ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে, আর সারা বিছানা লাল রক্তে ভিজে উঠেছে। সুচেতনা এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে শুভমের শোয়ার ঘরের দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে যায়। অন্যদিকে সুচেতনার বিকট চিৎকার শুনে ফ্ল্যাটের লোকজন শুভমের ঘরে ছুটে এসে দেখে শুভমের প্রেমিকা সুচেতনা শুভমের ঘরের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। অন্যদিকে শুভমের দেহটা ছিন্ন ভিন্ন অবস্থায় বিছানার ওপর পড়ে আছে। ঘরের মধ্যে এইরকম নরকীয় ভয়ঙ্কর বিভৎস দৃশ্য দেখে শুভমের ফ্ল্যাটের প্রতিবেশীদের মধ্যে একজন বয়স্ক ভদ্রলোক শুভমের ছিন্ন ভিন্ন মৃতদেহটার দিকে তাকিয়ে বলে ওঠে, হ্যাঁ গো, এই ছেলেটাকে এইরকম নৃশংস ভাবে কে খুন করলো, তা আমার ফ্ল্যাটের ভিতর ঢুকে? বয়স্ক ভদ্রলোকটির কথা শুনে ফ্ল্যাটে আরো একজন মধ্যবয়স্ক ভদ্রলোক বলে ওঠে, কে জানে কাকা, কে এইভাবেই ছেলেটাকে খুন করলো ফ্ল্যাটের ভিতর ঢুকে। শোনো কাকা, এইসব আলোচনা পরে হবে, আগে পুলিশে খবর দাও। পুলিশ এসে ছেলেটার কিভাবে মৃত্যু হলো তদন্ত করবে। মধ্যবয়স্ক ভদ্রলোকটি এই কথা বলে বেশি দেরি না করে থানায় ফোন করে সব জানাতেই 15 মিনিটের মধ্যে পুলিশ আসে। তারপর শুভমের ফ্ল্যাটের প্রতিবেশী ও সুচেতনাকে নানা ধরনের প্রশ্ন করে ঠিকই, কিন্তু শুভমকে নৃশংসভাবে কে খুন করেছে পুলিশ কোনো উত্তর খুঁজে পায় না। এরপর শুভমের ডেড বডি পুলিশ ময়না তদন্তে পাঠায় ঠিকই, কিন্তু ময়না তদন্তের রিপোর্টেও কিছু জানা যায় না। এরপর বেশ কয়েকদিন ধরে শুভমের অস্বাভাবিক মৃত্যু তদন্ত চলে ঠিকই, কিন্তু কে এই খুনের সঙ্গে জড়িত তার কুল কিনারা করতে না পেরে পুলিশ কেসটা ক্লোজ করে দেয় আপনার থেকেই। রাত 1টা বেজে গেছে, খেয়ালই করিনি। পার্টির আনন্দে আমি এতটাই মশগুল ছিলাম যে একদম খেয়াল করা হয়নি। আজ তো মনে হচ্ছে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত 2টো বেজে যাবে। কাল আবার সকাল সকাল অফিস কি করে যাব, কি করে যে সকালে ঘুম থেকে উঠবো কে জানে। সুচেতনা গাড়ি ড্রাইভ করতে করতে তার হাতের ঘড়ির দিকে তাকিয়ে এই কথাগুলো বেশ বিরক্ত মুখে বলে উঠল। এরপর সে গাড়ির বন্ধ কাচের জানলা দিয়ে বাইরেটা তাকাতেই দেখে রাস্তা ঘাট পুরো ফাঁকা। ধুধু করছে, রাস্তায় একটা লোকও দেখা যাচ্ছে না।
রাস্তাঘাট ফাঁকা দেখে সুচেতনা তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর জন্য তাড়াতাড়ি গাড়ির স্পিড বাড়িয়ে গাড়ি চালাতে শুরু করে ঠিকই, কিন্তু গাড়িটা হঠাৎ হাই রোডে উঠতেই ঘর ঘর আওয়াজ করে গাড়িটা থেমে যায়। গাড়িটাকে ঘর ঘর আওয়াজ তুলে থেমে যেতে দেখে সুচেতনা খানিকটা অবাক হয় আর বলে, গাড়িটা হঠাৎ এরকম ভাবে ফাঁকা মাঝ রাস্তায় ঘর ঘর আওয়াজ তুলে দাঁড়িয়ে পড়লো কেন? ওর বাবা, গাড়িটা কি খারাপ হলো নাকি আবার? হ্যাঁ, এই কথা বলেই সুচেতনা গাড়ি থেকে নেমে গাড়ির সামনে এগিয়ে যায়। তারপর গাড়ির বনেটটা খুলে বেশ কিছুক্ষণ ধরে কি সব যেন দেখে নিয়ে বনেটটা আবার বন্ধ করে। বনেটের উপর চাপড় মেরে রেগে উঠে বলে ওঠে সুচেতনা, এই ফাঁকা মাঝ রাস্তার মধ্যেই গাড়িটাকে খারাপ হতে হলো। এখানে আশেপাশে তো কোনো গ্যারেজও দেখতে পাচ্ছি না যে গাড়িটা গ্যারেজে ঠেলে নিয়ে যাব। সুচেতনা এই কথাগুলো যখন বলতে বলতে ফাঁকা রাস্তায় ঘোরাফেরা করছিল, হঠাৎ সুচেতনার আপনা থেকে দৃষ্টি চলে যায় তার গাড়ির থেকে কিছুটা দূরে ফাঁকা রাস্তার দিকে। ফাঁকা রাস্তার সামনের দিকে সুচেতনার দৃষ্টি যেতেই সে দেখে তারই বয়সী একটি মেয়ে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছে। মেয়েটি পিছন ফিরেছিল বলে সুচেতনা মেয়েটির মুখ দেখতে পেল না। রাস্তা দিয়ে অচেনা একটি মেয়েকে এত রাতে হেঁটে যেতে দেখে সুচেতনা চিৎকার করতে করতে মেয়েটির দিকে দৌড়ে যায়। এই যে, একটু দাঁড়াবেন, আপনার সঙ্গে না একটু দরকার আছে। এই যে শুনছেন? পিছন থেকে সুচেতনার চিৎকার শুনে মেয়েটা রাস্তার মাঝখানে থমকে দাঁড়িয়ে পড়ে। অন্যদিকে সুচেতনা দৌড়াতে দৌড়াতে মেয়েটার কাছে এসে দাঁড়ায়। তারপর হাঁপাতে হাঁপাতে বলে, আচ্ছা বলছি, আপনি কি বলতে পারবেন যে এখানে কাছে পিঠে কোথাও কোনো গ্যারেজ আছে কিনা? আসলে আমার গাড়িটা না মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে। সুচেতনার কথা শুনে মেয়েটা ধীরে ধীরে সুচেতনার দিকে ফেরে ঠিকই, কিন্তু মেয়েটার সারা মুখটা চুল দিয়ে ঢাকা ছিল বলে সুচেতনা মেয়েটার মুখটা ভালো করে দেখতে পেল না। এরপর মেয়েটা সুচেতনার সামনে দাঁড়িয়ে মুখের সামনে পড়ে থাকা চুলগুলো দু হাত দিয়ে ধীরে ধীরে সরাতে থাকে আর বলতে থাকে ফ্যাঁসফ্যাঁসে গলায়, এখানে কোনো গ্যারেজ পাবে না তুমি সুচেতনা। এটা যে নরক, তুমি যে নরকে এসেছো। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। এই কথা বলতে বলতে মেয়েটা তার মুখের সামনে থেকে চুলগুলো সরাতেই সুচেতনা মেয়েটার মুখটা দেখে ভয়ে চমকে ওঠে ও বিস্ফারিত দৃষ্টিতে দেখে তার সামনে নবনীতা দাঁড়িয়ে আছে, তার মৃত বয়ফ্রেন্ডের এক্স মৃত প্রেমিকা নবনীতা, যাকে কিনা আজ থেকে 1 বছর আগে শুভমকে নিজের কাছে পাওয়ার জন্য নিজের হাতে সে আর শুভম মিলে খুন করেছিল। সুচেতনা তার সামনে নবনীতাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে পিছুতে পিছুতে বলে কাঁপা কাঁপা গলায়, তুমি এখানে কি করছো নবনীতা? চলে যাও, চলে যাও বলছি, এখান থেকে চলে যাও। আমার তোমাকে দেখে খুব ভয় করছে, যাও এখান থেকে। সুচেতনার এই কথা শুনে নবনীতা হেসে উঠে ফ্যাঁসফেঁসে গলায় বলে আর সুচেতনার দিকে এগিয়ে আসে। আমি তো এখান থেকে চলে যেতে আসিনি, প্রতিশোধ নিতে এসেছি। আমার মৃত্যুর প্রতিশোধ, আর আমি প্রতিশোধ নিয়েই যাব। নবনীতার কথা শুনে সুচেতনা হাত জোর করে বলে ওঠে, নবনীতা, নবনীতা, আমার কথাটা শোনো। আমার ভুল হয়ে গেছে, সেদিন এই অপরাধের জন্য আমার ভুল হয়ে গেছে। প্লিজ 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 আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? তোর মতো পাপী মেয়েকে ক্ষমা করতে পারবো না। শুভমকেও করিনি, তোকেও না। এই কথা বলি সেই প্রেত ধীরে ধীরে সুচেতনার দিকে এগিয়ে আসে। তারপর সেই প্রেত তার 2 হাতের ধারালো নখগুলো দিয়ে সুচেতনার গলাটা টিপে ধরতেই সুচেতনা একটা চিৎকার করে উঠে ঠিকই, কিন্তু তার চিৎকার বেশি দূর যায় না। এরপর সেই প্রেত 2 হাত দিয়ে সুচেতনার গলা টিপতে টিপতে বলে, শোন সুচেতনা, তুই আর শুভম সেদিন আমাকে শুধু মারিসনি, আমার গর্ভের সন্তানকেও তোরা নির্মমভাবে হত্যা করেছিস। তোরা দুজনে বেঁচে থাকার কোনো অধিকার নেই পৃথিবীতে। এই কথা বলি সেই পেতনিটি
এক টানে সুচেতনার ধর থেকে মুন্ডুটা ছিঁড়ে নিতেই সুচেতনার মুন্ডুহীন দেহটা ধপ করে মাটিতে পড়ে যায়। তারপর সুচেতনার মুন্ডুহীন দেহটা দু একবার কেঁপে স্থির হয়ে যায়। সুচেতনাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে নবনীতা তার হাতে ধরা সুচেতনার মুন্ডুটার দিকে তাকায়। তাকিয়ে একটা কান এঁটো করা বিশ্রী হাসি হেসে সুচেতনার মুন্ডুটা ছুঁড়ে হাইওয়ের পাশে দূরে জঙ্গলে ফেলে সুচেতনার মুন্ডুহীন দেহটার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে, এতদিন পর আমি আর আমার গর্ভের সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। এবার আমি শান্ত, পরিতৃপ্ত। ঈশ্বর, আমার এই দুটো কাজের জন্য তুমি আমায় ক্ষমা করো। আমি আর কিচ্ছু চাই না। তুমি আমার এই পাপের জগৎ থেকে মুক্তি দাও।